আপনাদের এই কেসটার প্রায়োরিটি ডেটটা কবে ছিল? 2007 সালের জুন মাসের 22 তারিখ। এরপরে এটা অ্যাপ্রুভ কবে হলো ইউএসসিএস থেকে? 2007 সালের সেপ্টেম্বর মাসে। রিসেন্টলি ফ্যামিলি ইমিগ্রেশনের অনেকগুলো কেস এক্সপার্ডাইট হচ্ছে অটোমেটিকলি, যেটা নিয়ে আপনারা আসলে মানে অধীর আগ্রহে থাকতেন বা অনেক বেশি টেনশনে থাকতেন যে আমাদের চাইল্ডের এইজ আউট হয়ে যাচ্ছে, এইজ আউট হলে আমার চাইল্ডকে নিয়ে কি যেতে পারবো কি না, তাদের কথা বিবেচনা করে ন্যাশনাল ভিসা সেন্টার যেই চাইল্ডগুলা এইজ আউট হওয়ার পথে আছে বা এইজ আউট হওয়ার সম্ভাবনা আছে তাদের কেসটাকে অটো এক্সপার্ডাইট করে দিচ্ছে। আজকে আপনাদের সাথে একটা রিয়েল কেস স্টাডি শেয়ার করব, যেটার মধ্যে থেকে আপনারা একদম ক্লিয়ার একটা ধারণা পাবেন যে কোন কেসগুলা এখন অটো এক্সপার্ডাইট হচ্ছে বা আপনার কেসটা কি আসলে অটো এক্সপার্ডাইট হওয়ার জন্য এলিজিবল কিনা, বা আপনার কেসটা যদি এলিজিবল হওয়ার পরেও অটো এক্সপার্ডাইট না হয় তাহলে আপনাদের কি করণীয়। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে একেবারে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রসেসিং রিলেটেড হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন বা আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। আজকে আমরা ক্লিয়ারলি দেখব একটা কেস স্টাডি কোন কেসগুলো এখন এক্সপার্ডাইট হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ ইয়াসিন আলী। F4 ক্যাটাগরি তো? F4 ক্যাটাগরি। তো আপনাদের এই কেসটার প্রায়োরিটি ডেটটা কবে ছিল? 2007 সালের জুন মাসের 22 তারিখ। ওকে। এরপরে এটা অ্যাপ্রুভ কবে হলো ইউএসসিএস থেকে? 2007 সালের সেপ্টেম্বর মাসে। আচ্ছা, আপনারা অনেকেই দেখবেন 7 সালের কেসটা গিয়ে 2010-এ গিয়ে অ্যাপ্রুভ হয়, বাট উনি লাকিলি খুব অল্প সময়, এটা সার্ভিস সেন্টার টু সার্ভিস সেন্টার কিছু ভ্যারি করে। তো এরপরে গিয়ে আপনি কেস ক্রিয়েশন লেটারটা কবে পেলেন? এই যে এনভিসি ন্যাশনাল ভিসা সেন্টার থেকে আপনার কেস ক্রিয়েশনটা লেটার আসলো নভেম্বর 2019-এ। এই যে আমরা দেখতে পাচ্ছি। এরপর আপনি ডকুমেন্ট কোয়ালিফাই কবে হয়েছিলেন? 2022 সালের জুলাইয়ের 8 তারিখে। 2022 সালের জুলাইয়ের 8 তারিখে এত দেরি করে ডকুমেন্ট কোয়ালিফাই হলেন? কি সমস্যা হয়েছিল একটু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? 2020 সালে যে করোনা হয়েছিল না, ওই করোনার সময় করোনা আগ দিয়েই কাগজটা জমা দিয়েছিলাম। তো যে উকিলের কাছে কাগজটা জমা দিয়েছিলাম, ওই উকিলে কাগজটা ওইখানে সাপ্লাই করে নাই কিয়া না করাতে আমরা আবার আমার শালা যে মনে করছে যে ডকুমেন্টগুলো সাপ্লাই করছি, কিন্তু করছাল না। পরে 2 বছর পরে যখন আমার কোনো খোঁজ খবর পাইলাম না, আমাদের নিকট আসছিলাম পরামর্শের জন্য। কবে চেক করে 2022-এর এপ্রিলের দিকে। আচ্ছা, তো তখন থেকে আপনি আমার ভিডিও দেখেন? জি জি। আচ্ছা আচ্ছা। তখন আপনি এইটা চেক করে দেখলেন যে না, আসলে ডকুমেন্টগুলো সঠিকভাবে জমাই দেয় নাকি। আচ্ছা, জমাই দেয় নাকি, এই জন্য পরে আপনি ফোন করে আমার পিটিশনারের সাথে কথা বলে আবার করলেন যে তাড়াতাড়ি এটাই করে দেন, এটা কোনো সময় ওভার হয়ে যাচ্ছে। পরে ওই সে আপনার কথা মতো নতুন করে আবার কাগজ জমা দেওয়ার পরে ডকুমেন্ট কোয়ালিফাই হইল 2022 সালের জুলাইয়ের 8 তারিখে। ওকে, ফাইন। জুলাইয়ের 8 তারিখ। তো এখন মানে কবে ডকুমেন্ট কোয়ালিফাই হলে ইন্টারভিউ ডেট পাচ্ছে এটা জানেন আপনারা? কিন্তু 21 সালের অগাস্টে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হচ্ছে তারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে রেগুলার। হ্যাঁ, তো সেই হিসাবে আপনার কিন্তু ডকুমেন্ট কোয়ালিফাই অনুযায়ী আরও অনেক পরে ইন্টারভিউ ডেট পাওয়ার কথা ছিল, বাট আপনার কেসটা এক্সপার্ডাইট হয়েছে। কীভাবে বুঝছেন আপনার কেসটা যে এক্সপার্ডাইট হয়েছে? এনবিসি থেকে গত 2026-এর ফেব্রুয়ারির 4 তারিখে একটা মেইল পাঠিয়েছে। মেইলে বলছে যে আপনার ছেলের বয়স হয়তো বা 120 দিনেরও কম আসছে। হ্যাঁ, এই জন্য 21 হওয়ার আপনার এই কেস ফাইলটা এক্সপার্ডাইট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কেসে
যে 4 তারিখে আপনার কেসটাকে এক্সপার্টাইট করা হয়েছে, এই যে এর সাথে সাথে আপনাকে একটা মেইলও দেওয়া হয়েছে। আর ওর পরে ইউএস এমবাসি ঢাকা থেকে ইউএস এমবাসি ঢাকা কেসটা হাতে পেয়ে তারপর আপনাদেরকে কোনো মেইল দিয়েছে? ফেব্রুয়ারির 16 16 তারিখে তারিখ। একটা মেইল দিছিল যে একটা ডেট নেওয়ার জন্য। দেখি ওই লেটারটা আপনার এখানে বোধহয় আছে, দর্শকদেরকে একটু, এই যে ফেব্রুয়ারির 4 তারিখে যখন কেসটা এক্সপার্টাইট হলো, ন্যাশনাল ভিসা সেন্টার তার কেসটা ইউএস এমবাসি ঢাকাকে পাঠিয়ে দিল। তারপর 16 তারিখে ইউএস এমবাসি ঢাকা ওনাকে একটা লেটার দিয়ে জানিয়েছে, দিস ইজ অ্যান আপডেট রিগার্ডিং ইউর ইমিগ্রেশন ভিসা অ্যাপ্লিকেশন, উই হ্যাভ রিসিভ ইউর কেস from National Visa Center. Now you are requested to schedule your appointment online. মানে এই চিঠির মাধ্যমে জানিয়েছে যে তারা কেসটা পেয়েছে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে, এখন আপনার অনলাইনে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হবে। কিন্তু সেই সময় থেকে উনি চাইলে নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেওয়ার চেষ্টা করতে পারতো, তাহলে হয়তো আরও একটু আগে আসতো তার ডেটটা, কিন্তু আপনি আর কোনো চেষ্টা করেন নাই, উনি অনলাইনে কোনোভাবে কোনো চেষ্টা করে নাই। তারপর ফেব্রুয়ারির 23 তারিখে জি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিচ্ছে। এই যে ফেব্রুয়ারির 23 তারিখে ওনার কাছে সরাসরি ইন্টারভিউ লেটার পাঠিয়ে দিয়েছে ইউএস এমবাসি ঢাকা, যখনই তাদের অ্যাভেলেবেল স্লট পেয়েছে। তো আর ইন্টারভিউ ডেটটা দিয়েছে 4th মার্চ 2026। এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই মনে করছেন যে আমার চাইল্ড এইজ আউট হয়ে যাচ্ছে, আমাকে তো কেস এক্সপার্টাইট করছে না বা এক্সপার্টাইট দিচ্ছে না, আমি কি করব? তাদের একটা এক্সপার্টাইট রিকোয়েস্ট ন্যাশনাল ভিসা সেন্টারকে পাঠাতে হবে। অনেক সময় দেখা যায় যে ন্যাশনাল ভিসা সেন্টার আপনার ইনফরমেশনটা আপডেট নাই, বা তাদের ডাটাবেজে ওই জিনিসগুলো তাদের নজরে আসে নাই, বা মিসিং হয়ে গেছে, 120 দিনের সময়টা পার হয়ে গেছে। তখন গিয়ে আপনি যদি একটা এক্সপার্টাইট রিকোয়েস্ট দেন, তাহলে তারা কিন্তু এই কেসটা আবার এক্সপার্টাইট করে ইউএস এমবাসি ঢাকাকে পাঠিয়ে দেবে। এর মধ্যে আরেকটা জিনিস দেখেন, এখানে কবে এই ইন্টারভিউ লেটারটা পাঠিয়েছে? ফেব্রুয়ারি 23 তারিখ। হ্যাঁ, 23শে ফেব্রুয়ারি, আর ইন্টারভিউ ডেট হচ্ছে 4th মার্চ। এটাও কিন্তু একটা টেনশনের ব্যাপার, যে অনেকেই চিন্তা করে যে এই অল্প সময়ে কিভাবে আমি মেডিকেল করব বা কিভাবে আমি প্রিপারেশন নিব। তো এইটা নিয়ে লাস্ট একটা ভিডিও আমি করেছি, আপনারা যারা ওই ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন যে অল্প সময়ে বা সংক্ষিপ্ত সময়ে যদি ইন্টারভিউ ডেট পান, তাহলে কিভাবে আপনারা ইন্টারভিউ প্রিপারেশনটা নেবেন। তো এখন যেহেতু ভিসা পজ আছে, সুতরাং আপনারা যখনই ইন্টারভিউ লেটার পাবেন তখনই দ্রুত একটা মেডিকেল করে তারপর ইন্টারভিউর জন্য সঠিক প্রিপারেশনটা নিয়ে নেবেন। আর এক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করতে পারেন, বা আপনি যেই লয়ারের মাধ্যমে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন তার সাথে কথা বলে ভালো করে ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে তারপর যাবেন। এখন আসি যে যেই চাইল্ডের জন্য এই কেসটা এক্সপার্টাইট হলো, সেই চাইল্ডের ডেট অফ বার্থটা কত, সেটা আমরা বুঝলে আপনারাও এটার সাথে কম্পেয়ার করতে পারবেন। তোমার নাম কি? মাহবুব আলম ইমন। আচ্ছা, তুমি তো এই কেসের সাথে জড়িত। আচ্ছা আচ্ছা, তোমার ডেট অফ বার্থটা কত? 4th June 2005। 4th June 2005। দ্যাটস মিন 2025 এর জুন হচ্ছে, অর্থাৎ 20 বছর 8 মাস অ্যাকচুয়াল এইজ যাদের, তাদের কেসটাকেই তারা এক্সপার্টাইট করছে। অর্থাৎ সিএসপিএ এইজটা এখানে তারা ধরছে না, তারা অ্যাকচুয়াল এইজ অনুযায়ী যারা 21 অ্যাবাভ হতে যাচ্ছে তাদের কেসটা অটো এক্সপার্টাইট করছে। আর যারা এর বাইরে চলে গেছে, ওই রিমাইন্ডারটা হয়তো অনেক আগে আছে, তো কেউ যদি এর চেয়ে বেশি বয়স থাকে অবশ্যই আপনারা কেসটা এক্সপার্টাইট করার জন্য ন্যাশনাল ভিসা সেন্টারকে রিকোয়েস্ট দিতে পারেন। এমনিতে যদি তারা নর্মালি কেসটা এক্সপার্টাইট করে, এই কেস থেকে আপনারা বুঝতে পারলেন যে চাইল্ডের এইজ কত থাকলে অটো এক্সপার্টাইট হতে পারে বা এক্সপার্টাইটের জন্য আপনারা এলিজেবল থাকেন। তো সেক্ষেত্রে চাইল্ডের এইজ এর থেকে বেশি থাকলেই আপনারা কিন্তু এক্সপার্টাইট রিকোয়েস্ট দিতে পারেন। এর মধ্যে আরও দুইটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনার কেসটার ফাইনাল অ্যাকশন ডেট কি কারেন্ট হয়েছে কিনা, এটা একটু মাথায় রাখতে হবে, এবং আপনি ডকুমেন্ট কোয়ালিফাইড কিনা এটাও কারেন্ট মাথায় রাখতে হবে। যদি এই দুইটা কন্ডিশন ফুলফিল করে আর চাইল্ডের এইজের যেই সময়টা এইটা ফুলফিল করে, তাহলে আপনারা কিন্তু অটো এক্সপার্টাইটও পেতে পারেন। আর অটো এক্সপার্টাইট না পাইলে আপনারা যখনই এক্সপার্টাইট রিকোয়েস্ট দিবেন, আপনাদের এক্সপার্টাইট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার চান্সেস অনেক বেশি থাকে।
তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আশা করি এই ভিডিও থেকে আপনারা একদম রিয়েল কেস স্টাডি থেকে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন যে কারা কিভাবে চাইল্ডের এইজ আউটের জন্য কেসটা এক্সপার্ডাইট হতে পারে, অটো এক্সপার্ডাইট হতে পারে, বা অটো এক্সপার্ডাইট না হলে আপনাদের কি করণীয়। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।